আবির আবারও সকলের দিকে তাকিয়ে বলা শুরু করল, তোমরা সবাই প্রস্তুতি নাও। আগামী পরশুদিন আমরা সবাই একসাথে সাজেক যাচ্ছি। ত্রিধা যেই না আর একটা চিৎকার দিয়ে বলবে হুররে, ঠিক তখনই চোখ গেল আহিয়ানের গম্ভীর মুখে। মুহূর্তেই ত্রিধা রানী ঠোঁটে এক আঙুল চেপে বসে রইল। মেঘ আবিরের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কিন্তু সবাই কি এত অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে যেতে পারবে? তাছাড়া মিম ও ফুফিদের তো এখনো জানানোই হয়নি। এমনকি মিম তো জানেই না আমরা দেশে ফিরেছি। এবার তানভীর খেতে খেতে বলল, বনু তুই এত চিন্তা করিস না। যেখানে ভাইয়ার আমি আছি সেখানে কোনো কাজ পড়েই থাকবে না। আমি আর ভাইয়া বাড়ি ফেরার সময় ফুফির বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে সবকিছু বলে মিমের সাথে দেখা করে পরেই বাড়িতে ফিরেছি। আহিয়া খুশিতে গদমদ হয়ে বলল, মিম ফুফি জানে যে আমরা দেশে ফিরেছি? তানভীর মৃদু হেসে বলল, হ্যাঁ জানে। এবার আহিয়া একটু মন খারাপ করে বলল, ফুফিকে কেন নিয়ে আসলে না? তানভীর ভাগ্নির মাথায় এক হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করো না মা, তোমার আরিফ চাচু বাড়িতে নেই, তাই মিম আসেনি। তবে আরিফের সাথে ফোনের কথা হয়েছে। আরিফ মিম ও উষাকে নিয়ে আগামীকালই আসবে। এবার আহিয়া খুশিতে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। উষাকে তো সামনাসামনি দেখাই হয়নি। গত 12 বছরের সকলের জীবনেই অনেক পরিবর্তন ঘটেছে। বিয়ের শুরুতে মিম বেবি কনসেপ্ট করতে না চাইলেও দীর্ঘ 10 বছর পর আরিফ ও মিমের ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়। আরিফ তার মেয়ে বলতে পাগল। তাছাড়া জান্নাত ও আসিফের মেয়েও অনেক বড় হয়ে গেছে। ত্রিধা ও জান্নাতের মেয়ে জুঁই একই গার্লস কলেজে পড়ে। অন্যদিকে আয়রনের বছর 5 আগে বিয়ে হয়েছে। এখনও সন্তান নেয়নি তারা। আয়রনকে বড় এক বনেদি পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। যৌবনের শুরুতে রাদিফের সাথে তার একটা ভালো বন্ধুসুলভ সম্পর্ক থাকলেও সময়ের বিবর্তনে তা কালচে রূপ ধারণ করেছিল। তাই এক জীবনে রাদিফ ও আয়রনের প্রেমটা অপূর্ণই রয়ে গেল। বর্তমান মেঘ তানভীরের উদ্দেশ্যে বলল, ওরা সবাই যাবে তো? তানভীর জবাবে বলল, হ্যাঁ সবাই যাবে, শুধু ফুফি আর ফুফা বাদে। মেঘ বলল, কেন? তানভীর, ফুফির হাঁটুর ব্যথাটা বেড়েছে, তাই সে দূরে কোথাও যেতে পারবে না। এতক্ষণে সকলের কথা শুনে আলী আহমেদ খান নীরবতা ভেঙে আবির উদ্দেশ্যে বলল, আবির, তোমাদের প্ল্যানটা ভালো, কিন্তু আমি আর তোমার আম্মু যাচ্ছি না। তোমরা সকলে যাও, আনন্দ করো। আবির খানিকটা ভ্রু কুঁচকে বলল, কেন আব্বু? চলুন না সবাই একসাথে যাই, ভালো লাগবে। এবার মেঘ এসে আলী আহমদ খানকে বলল, চলেন না আব্বাজান, সবাই একসাথে গেলে অনেক মজা হবে। কিন্তু আলী আহমেদ খান জানালেন, এই বয়সে জার্নি শরীরের জন্য অনেক ক্ষতিকর। আলী আহমদ খানের কথা শুনে এবার মোজাম্মেল খান, ইকবাল খান, হালিমা খান ও আকলিমা খান একসাথে জানালো তারা কেউই যাচ্ছে না। এবারের ট্রিপে যেন পরিবারের বাকিরা যায়। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। কি আর করার, গুরুজনদের যেখানে অসুবিধা হবে সেখানে তাদের জোর না করাই উত্তম। মেঘ ও বন্যা খানিকটা মন খারাপ হয়ে গেল। সেটা দেখে মোজাম্মেল খান মেয়ে ও ছেলের বউকে কথা দিলেন, অন্য এক সময় তারা পুরো পরিবার মিলে ঢাকার মধ্যেই কোথাও ঘুরতে যাবে। এই কথা শুনে মুহূর্তেই সকলের চেহারায় হাসি ফুটে উঠল। সুন্দর মনোমুগ্ধকর একটা সকাল। সূর্যিমামা চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। আহিয়ান আজ সকাল সকাল বের হবে বলে ঠিক করেছে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে ছোটবেলার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ার বাইরে কথা ও দেখা সাক্ষাৎ হয় না। আহিয়ান শাওয়ার সেরে এসে পড়ল বিপত্তিতে। তার লাগেজটা রুমের কোথাও নেই। গতকাল সন্ধ্যায় ত্রিধার রুম ছেড়ে তাড়াতাড়ি আসার সময় লাগেজটা নিজের রুমে আনতেই ভুলে গেছে। এখন টাল পড়া অবস্থায় কিভাবে যাবে ত্রিধার রুমে? আহিয়ানের পাশের রুমটাই ত্রিধার, কিন্তু একটা মেয়ের রুমে হঠাৎ এভাবে ঢোকা মোটেও সভ্যতার লক্ষণ নয়। কি আর করার, যেতেই হবে ভেবেই হাঁটা দিল ত্রিধার রুমের দিকে। দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আহিয়ানের হাতের হালকা ধাক্কায় রুমে দরজাটি খুলে গেল। দরজা খোলা দেখে আহিয়ান ভাবল রুমের ভেতর কেউ নেই। তাই স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকে গিয়ে এগিয়ে গেল লাগেজটির দিকে। লাগেজ হাতে পেছনে ঘুরতেই নজর গেল বিছানার দিকে। সেখানে এলোমেলো হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ত্রিধা। ঘুমের মধ্যে মেয়েটাকে অনেক মায়াবী লাগছে। এলোমেলো চুলগুলো কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছে চেহারায়। গোলাপি অষ্টযুগল নিঃশ্বাসের ওঠানামায় মৃদু মৃদু কাঁপছে। আহিয়ান লাগেজটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে এগিয়ে গেল সেদিকে। হালকা ঝুঁকে তাকালো ত্রিধার মায়াবী আদলে। আলতো স্পর্শ করলো মেয়েটার চোখের বড় বড় পাপড়িতে। তারপর হালকা ফু দিল কপালে অবহেলায় পড়ে থাকা চুলগুলোতে। মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব হতেই ত্রিধা হালকা নড়ে চড়ে চোখ মেলল। উঠে বসে পুরো রুমে এক নজর তাকালো। দেখল পুরো রুমে কোথাও কেউ নেই। হঠাৎ চোখ গেল ঘড়ির দিকে। সকাল 9টা বাজে।
এটা দেখার পর ত্রিধার চোখ তো কপালে ওঠার উপক্রম। চোখ বড় বড় করে একবার তাকিয়ে দেখে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ঝটফট ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিল কলেজের জন্য। ব্যাগ কাঁধে সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করলো একবার ড্রয়িং রুমে সকলের দিকে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে গেছেন। বাকিরা এখন নাস্তা করছে। মেঘ, রায় ও বন্যা রান্নাঘরে। নিজের মাম্মামকে রান্নাঘরে দেখে ত্রিধা নাস্তা না করে চোরের মতো বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। কিন্তু আহিয়ানের চোখে তা খুব সহজেই ধরা পড়ে গেল। আহিয়ান হালকা শয়তানি হেসে বন্যার উদ্দেশ্যে জোরে বলল, মামুনি, একটু এদিকে এসো তো। বন্যা কিচেন থেকে বেরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, তোর কি কিছু লাগবে আহিয়ান? আহিয়ান ত্রিধার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমায় আরেকটা ডিম পোচ করে দাও প্লিজ। ঠিক তখনই বন্যার চোখ গেল প্রধান ফটকের দিকে। ত্রিধা ছুটে বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। হঠাৎ মায়ের ডাকে থমকে দাঁড়ালো। চোখ বন্ধ করে ঘুরে সকলের দিকে ফিরল। চোখ খোল। মায়ের ধমক শুনে ত্রিধা হঠাৎ কেঁপে উঠে চোখ মেলল। প্রথমেই নজর পড়ল মায়ের রাগী মুখ। তারপর নজর গেল একটু দূরে আয়নের দিকে, যে মিটিমিটি হেসে পরোটা মুখে দিচ্ছে। ত্রিধার আগে কটমট করে সেদিকে তাকালো। ওই পিছনে কি? আমার দিকে তাকা। মায়ের ধমকে ত্রিধা থতমত খেয়ে তাকালো। বন্যা, তোকে আর কতবার বলতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়বি, তারপর পড়তে বসবি, ঠিক 8টায় তোর পাপার সাথে নাস্তা টেবিলে থাকবি? ত্রিধা একটু ইতস্তত করে বলল, না মানে মামাম, কাল থেকে উঠব, আজকে সজাগ পাইনি। বন্যা, ছি ত্রিধা, এই একই কথা আর কতদিন বলবি? প্রতিদিনও তো বলিস কাল থেকে উঠব। আয়ান খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, থাক মামুনি, আজকের জন্য ছেড়ে দাও, বলেছে তো কাল থেকে ভালো হয়ে যাবে। বন্যার আগে কটমট করতে করতে বলল, ও প্রতিদিন একই কথা বলে। আয়ান মুখটাকে একটু অসহায় ভাব করে বলল, থাক মামুনি, পিচ্ছি মানুষ, আরেকবার সুযোগ দাও। ত্রিধা আয়ানের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি বাঁদর, জুতো মেরে গোরদান হচ্ছে তাই না? নাস্তা খেয়ে বের হ। মায়ের কথায় ত্রিধার ভাবনাচ্যুত হলো। ত্রিধা জানালো সে খাবে না, তার এখন সময় নেই। ইতিমধ্যে আহিয়ান ত্রিধাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। ত্রিধাও তাড়াতাড়ি বেরিয়ে গেল, তার অনেক লেট হয়ে যাচ্ছে। ত্রিধাকে দেখা মাত্রই ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করতে গেলেন। ত্রিধা গাড়ির অপেক্ষা করছে। ঠিক তখনই আবিরের নীল রঙের বাইকটি নিয়ে বাড়ির গ্যারেজ থেকে বেরিয়েছে আহিয়ান। পরনে তার কালো শার্ট ইন করা। সুঠাম দেহি আহিয়ানের হাতের কবজিতে কালো চকচকে একটা নতুন ঘড়ি, চোখে সানগ্লাস। ত্রিধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার দিকে। মনে মনে বলল, ফর্সা বাদরটাকে কালো শার্টে হেভি লাগছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে ত্রিধা সেদিকে তাকালো। দেখল ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এবার ত্রিধাও চলল কলেজের উদ্দেশ্যে। বেলা 11টা। খান বাড়িতে এসে পৌঁছালো আরিফ, মিম ও উষা। মিম তো ছুটে গিয়ে জড়িয়ে ধরল মেঘকে। দুই বোনের সে কি কান্না! মনে হচ্ছে দুইজন দুজনকে কত যুগ পরে দেখেছে। আরিফ গিয়ে একে একে সকল বয়োজ্যেষ্ঠদের সাথে কুশল বিনিময় করল। উষা তো এসেই আহিয়ার কোলে চড়ে বসে আছে। সেটা দেখে আদিবার কি যে কান্না! রায় কিছুতেই তাকে সামলাতে পারছে না। অবশেষে আহিয়া একসাথে দুইজনকেই কোলে নিয়ে সোফায় বসে আছে। মিম মেয়েকে আহিয়ার কাছে রেখে আরিফকে নিয়ে দ্বিতীয় তলার নিচের রুমে গেল। আকলিমা খান এখনো মেয়ের রুমটাকে আগের মতোই গুছিয়ে রাখেন। এই রুমটাতে মিমের থাকা হয় না বহু বছর। আরিফ তাকে কখনো খান বাড়িতে এসে 2-3 দিন বেড়াতে দেয় না। বিশেষ প্রয়োজন পড়লে সকালে দিয়ে যায় এবং যত রাতই হোক অফিস ছুটির পর আবার নিয়ে যায়। এসব নিয়ে মিম অভিমান করছে অনেক, কিন্তু কোনো লাভ হয়নি কখনো। আরিফের একটাই কথা, তোমাকে ছাড়া রাতে আমার ঘুম আসে না। প্রথম প্রথম মিম একটু রাগ দেখালেও এখন আর কিছু বলে না। জানে এই ছেলেটা পাগল, তার জন্যই তো পাগল। আবিরের কথায় আরিফ অফিস থেকে 10 দিনের ছুটি নিয়েছে, তাই মিমের মন খুশি করার জন্য একদিন আগে এসেছে। কাল এই বাড়ি থেকেই সকলের সাথে তারা সাজেক যাবে। মিম লাগেজ থেকে একটা 3 পিস বের করতেছিল চেঞ্জ করার জন্য। সেই সময় পেছন থেকে আরিফ এসে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। মিম একটু মোচড়ামুচড়ি করলো ছোটার জন্য, কিন্তু আরিফের শক্তপোক্ত পুরুষালী হাতের সাথে সে কি শোক দিতে পারবে? কিছুক্ষণ চেষ্টা করে সে নিজেই থেমে গেল। আরিফ মৃদু হাসল, তারপর বলল, ম্যামের শক্তি শেষ। মিম রাগী কণ্ঠে বলল, ছাড়ুন তো, কেউ চলে আসবে। ঠিক তখনই কারো কাশিতে দুইজন দরজার দিকে তাকালো। দেখল রায় হাতে নাস্তার ট্রে নিয়ে মিটি মিটি হাসছে। আরে মিমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। রায় একটু গলা খাঁকারি দিয়ে বলল, ডিস্টার্ব করলাম না তো দুলা ভাই?
এই কথা শুনে মিম ড্রেসগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। আরিফ এক আঙুল দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, একটু একটু। রায় হাসল, হাসি মুখে ভেতরে প্রবেশ করে নাস্তা দিয়ে গেল। বেলা প্রায় 2টা। বাইরে প্রচুর রোদ উঠেছে আজ। সূর্যের কড়া তাপে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সকাল থেকে রাকিবের ছেলে রিহান, মাইশার ছেলে মৃদুল, আহিয়ান এবং এলাকার 2 ছোটবেলার বন্ধু নির্জন ও অলোক একসাথে বসে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আহিয়ানের খবর পেয়ে রিহান, মৃদুল, নির্জন ও অলোক এসেছে দেখা করতে। সেই ছোটবেলায় শেষ দেখা, তারপর ভিডিও কল ছাড়া আর দেখা হয়নি। এত বছর পর বন্ধুদের সাথে দেখা হওয়ার পর পুরনো স্মৃতি, পরিবার, ভবিষ্যৎ সব নিয়ে আলোচনা করতে করতে প্রায় দুপুর গড়িয়েছে। আহিয়ান ঠিক করেছে আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। অবশ্য বাড়িতে সে তার মাম্মামকে সব জানিয়ে এসেছে। সকাল থেকে এই চায়ের দোকানেই আড্ডায় মজে আছে। রিহান সকলের উদ্দেশ্যে বলল, দোস্ত, এবার মনে হয় আমাদের লাঞ্চ করা উচিত। ওর কথা শুনে বাকি 4 বন্ধু সম্মতি দিল। আহিয়ান উঠে গেল দোকানদারকে চায়ের বিল পরিশোধ করতে। বাকি 4 বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। বিল পরিশোধ করে পেছনে ফিরতেই আহিয়ানের চোখ গেল একটু দূরের রাস্তায়। সেখানে কয়েকটা ছেলে 2টা কলেজ পড়ুয়া মেয়েকে ডিস্টার্ব করছে। একটা ছেলে তো একটা মেয়ের চুলের বেনি ধরে রীতিমতো টানাটানি করছে, আবার মাঝে মাঝে হাত ধরেও টানছে। আহিয়ান ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। কেন জানি মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিন্তু এই এলাকার কোনো মেয়েকে তো তার চেনার কথা না। আর তার নিজের বাড়ির মেয়েরা তো এভাবে রাস্তাঘাটে চলাফেরাও করে না। আহিয়ান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সামনে এগিয়ে গেল। পেছন থেকে মৃদুল ডাকছে। আহিয়ান সেদিকে পাত্তা না দিয়ে আরেকটু এগিয়ে গেল। কিছু একটা খেয়াল করতেই আহিয়ান দৌড়ে গেল রাস্তার দিকে। আহিয়ানের দৌড় দেখে রিহান, মৃদুল, নির্জন ও অলোক ছুটল তার পিছু পিছু। ওদের 5 বন্ধুকে এইভাবে দৌড়ে আসতে দেখে ছেলেগুলো সব উল্টো রাস্তায় দৌড় দিল। আহিয়ান মেয়েগুলোকে ক্রস করে ছেলেগুলোর পেছনে দৌড়ালো। ভাগ্যবশত একটাকে হাতের কাছে পেয়েও গেল। ছেলেটাকে রাস্তায় ফেলে নাকে মুখে ইচ্ছামতো ঘুষি দিল। ছেলেটার হাতটাকে মুচড়াতে মুচড়াতে বলল, তোর সাহস কত বড়, তুই ওর হাত ছুঁয়েছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ইতিমধ্যেই ওর বন্ধুরা এগিয়ে এসেছে। দেখলো রাস্তার একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ত্রিধা ও তার ক্লাসমেট সোহানি। ওরা তারপর আবার এগিয়ে গেল সামনে। আয়ান এখনও ছেলেটাকে মারছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আশেপাশের কিছু লোকজনও জমে গেছে। কেউ আয়ানকে থামাতে পারছে না। ওরা 4 জন দৌড়ে গিয়ে আয়ানকে চাপড়ে ধরল। আয়ান হাঁপাচ্ছে আর রক্ত লাল চোখে তাকিয়ে আছে রাস্তায় পড়ে থাকা ছেলেটির দিকে। আশেপাশের লোকের মাঝেই জেনে গেছে এই ছেলেটির অপরাধ। তবুও মানবতার খাতিরে হসপিটাল নিয়ে যেতে চাইলে রিহান তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল ওই ছেলেটার ট্রিটমেন্ট করাতে। আইহান কিছু একটা মনে করতেই ছুটে গেল পিছনে। দেখল ত্রিধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহিয়ান ধমক দিয়ে বলল, তোর এখানে কি? রাস্তায় কি করছিস তুই? কলেজ ছুটির পর বাড়িতে না গিয়ে এখানে কি করছিস? ত্রিধা কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে উঠল, অ্যানসার দে ড্যামেট। কিন্তু ত্রিধা এতক্ষণের ভয় ও অস্থিরতায় নিজেকে সামলাতে না পেরে ছুটে গিয়ে আয়ানকে চাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আয়ান ভাই, ওই ছেলেগুলো আমার বেনি ধরে টেনেছে, আমার হাত ধরেছে, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। আয়ান চুপচাপ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। সে জানে এখন ত্রিধাকে যত কিছুই জিজ্ঞাসা করুক, ত্রিধার থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া যাবে না। আয়হান ত্রিধাকে নিজের বুক থেকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছে চুলগুলোতে হাত দিয়ে ঠিক করে দিল। এদিকে রিহান, মৃদুল, অলোক, নির্জন ও সোহানি নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে। অলোক মৃদুলকে খোঁচা মেরে বলল, এই দুইটার ঘটনা কি রে? মৃদুল আউচ শব্দ করে বলল, আমি কি জানি? নির্জন মিটিমিটি হেসে বলল, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। রিহান নির্জনের উদ্দেশ্যে গালি দিয়ে বলল, শালা তুই দেখতেও কালা, তোর চিন্তাভাবনাও কালা, তাই সব কিছুতেই কালা খুঁজিস। নির্জন রিহানের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলল, আই এম নট কালা, আই এম ডেঞ্জারাস শ্যামলা, যেটা দেখে তোর মতো কতগুলো মাঙ্গের নাতির বইনেরা ক্রাশ খায়। এবার মৃদুল নির্জনের কাঁধে চাপড় দিয়ে বলল, কিরে মামা, ভুইলা গেছিস আমাদের আশেপাশে 2টা মেয়ে আছে? মুখের জবান সামলা। আইহান আইহান বন্ধুদের দিকে এক নজর তাকিয়ে রিহানকে বলল, দোস্ত, ত্রিধার বান্ধবীকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। আমি ত্রিধাকে নিয়ে চলে যাচ্ছি। আজ আর একসাথে লাঞ্চ করা হবে না। আগামীকাল তো ট্যুরে দেখাই হচ্ছে। তারপর অলোক ও নির্জনকে উদ্দেশ্য করে বলল, তোরা গেলে অনেক ভালো লাগতো, পারলে চেষ্টা করিস। নির্জন বলল, সরি দোস্ত, সামনে পরীক্ষা, বাড়ি থেকে অ্যালাউ করবে না। তারপর রিহান সোহানিকে পৌঁছে দিতে গেল, আর বাকি 3 জনও যার যার মতো চলে গেল। ত্রিধা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আইহান চুপচাপ ত্রিধার হাত ধরে হাঁটল রাস্তার ওই পারে রাখা তার বাইকের দিকে। ত্রিধাও বাধ্য মেয়ের মতো আইহানের সাথে গেল। আজ আর বেশি কোনো কথা বলে আইহানকে রাগালো না। ত্রিধাকে দাঁড় করিয়ে রেখে আইহান বাইক ঘুরে নিয়ে আসলো সামনে। তারপর ত্রিধার সামনে একটা হেলমেট ধরে বলল, এটা পরে উঠে বস। কিন্তু এখনও ত্রিধা নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ বড্ড বেশি ভয় পেয়েছে, ওকে দেখলেই বোঝা যাচ্ছে। এবার আহিয়ান আর কথা বাড়ালো না। ত্রিধার মুখটা একটু উপরে তুলে হেলমেটটা যত্ন সহকারে পরিয়ে দিল। তারপর বলল, সাবধানে উঠে বস। ত্রিধা চুপচাপ বাইকে উঠে বসল। আহিয়ান বাইকের মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাঁপাকাঁপি বন্ধ করে ধরে বস। ত্রিধা এবার আলতো করে আহিয়ানের কাঁধে হাত রাখল। বাইক চলল অজানা গন্তব্যে। এই পথ, এই রাস্তা ত্রিধা কিছুই চেনে না, এমনকি এটা বাড়ির রাস্তাও না। তবুও আজ কিছু বলল না। ছোটবেলায় আহিয়ানের রাগী চেহারা অনেক দেখলেও আজকের আহিয়ানকে যেন সে নতুন দেখছে। হঠাৎ বাইক ব্রেক করায় ত্রিধা আহিয়ানের কাঁধে শক্ত করে চেপে ধরল। আহিয়ান মিররে এক নজর দেখেও কিছু বলল না, চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে কানে দিল। আহিয়ান, আসসালামু আলাইকুম মামা। মেঘ, ওয়ালাইকুম আসসালাম। তুই কোথায়? দুপুরে কিছু না খেয়ে রোদের মধ্যে কোথায় ঘুরছিস? আহিয়ান গলার স্বর একটু নিচু করে বলল, আমি খেয়ে নিব আম্মা, আর তোমাকে তো গতকালকেই বলেছি আজ ফিরতে আমার লেট হবে। মেঘ, হ্যাঁ বলেছিস, খেয়েছিস কিনা জানতেই কল দিয়েছি। আহিয়ান, আমি খেয়ে নিব। আর শোনো মাম্মা, আমি খেয়ে নিব, আমি খেয়ে নিব। আর শোনো মাম্মা। মেঘ, হ্যাঁ বল, কিছু বলবি? আহিয়ান, জি, ড্রাইভার আঙ্কেলকে বলো ত্রিথাকে আজ কলেজ থেকে নিয়ে যেতে হবে না। আমি ওর কলেজের দিকে গিয়েছিলাম, তাই ওকে আমি নিয়ে এসেছি। একটু পর লাঞ্চ করে একসাথে বাড়ি ফিরব। মেঘ একটু আশ্চর্য হয়ে বলল, ত্রিধা তোর সাথে? আহিয়ান একটু ইতস্তত করে বলল, জি, হঠাৎ দেখা হয়ে গেল, তাই ভাবলাম নিয়ে আসি। মেঘ হাসি হাসি মুখ নিয়ে বলল, ভালো করেছিস, ওকে নিয়ে সাবধানে বাড়ি ফিরিস। আহিয়ান, জি মামা। তারপর ফোনটা কেটে দিয়ে পকেটে রাখল। এতক্ষণের পুরো কথা শুনে ত্রিধা আহিয়ানকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আহিয়ান সেটার সুযোগ না দিয়ে আবারও বাইক স্টার্ট দিল। বাইকটি গিয়ে থামলো একটি বিলাসবহুল রেস্টুরেন্টে। ত্রিধা নেমে দাঁড়াতেই আহিয়ান আবারও ওর এক হাত চেপে হাঁটা শুরু করলো ভেতরে। আহিয়ান ফিমেল ওয়াশরুমের দিকে ইশারা দিয়ে বলল, যা, চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আয়। ত্রিধা মাথা তুলে একবার তাকিয়ে চলে গেল সেদিকে। আহিয়ান লক্ষ্য করলো প্রচণ্ড কান্না ও রোদের কারণে মেয়েটার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করছে। তারপর সেও চলে গেল ফ্রেশ হতে। ত্রিধা বের হয়ে দেখলো একটু দূরে একটা টেবিলে আহিয়ান বসে আছে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে সামনে বসলো। আহিয়ান একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কি খাবি? ত্রিধা মৃদু কণ্ঠে মিনমিনিয়ে বলল, আমার খিদে নেই, আপনি খান। আহিয়ান আর কিছু না বলে নিজের পছন্দ মতো কয়েক রকমের খাবার 2 প্লেট করে অর্ডার দিল। এটা দেখে ত্রিধা মনে মনে বলল, বললাম তো আমি খাবো না, তারপরেও এত খাবার কেন অর্ডার দিচ্ছে? এগুলো কি উনি সব একা খাবে? এই মা, এ তো পুরো রাক্ষস দেখছি। ইতিমধ্যেই খাবার চলে এসেছে। আহিয়ান সব খাবার একটু একটু করে একটা প্লেটে তুলে ত্রিধার সামনে দিল। ত্রিধা চোখ বড় বড় করে আহিয়ানের দিকে তাকালো। কিছু বলবে এমন সময় আহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আমার দিক থেকে চোখটা নামিয়ে চুপচাপ খা। কিন্তু ত্রিধা কি কথা শোনার পাত্রী? সে আবারও বলেই ফেলল, আমি খাবো না, খিদে নেই। আহিয়ান এবার চোখ রাঙিয়ে বলল, আর একটা কথাও শুনতে চায় না, সকালেও খেয়ে বের হোসনি, এখন চুপচাপ খাবারগুলো শেষ কর। ত্রিধা আহিয়ানের ধমকে খানিকটা দমে গিয়ে খাওয়া শুরু করল। সত্যি বলতে তারও অনেক খিদে পেয়েছে, কিন্তু আজ একটার পর একটা ধাক্কা তার খিদেকে দমিয়ে রেখেছে। ত্রিধা তো সবচেয়ে বেশি অবাক হয়েছে আহিয়ানের মতো রক্তচোষা বাদুরের এই রূপ দেখে। মনের কথা মনেই রেখে ত্রিধা বহু কষ্টে প্লেটের সবগুলো খাবার শেষ করল। হঠাৎ আহিয়ান বলল, ওই রাস্তায় কেন গিয়েছিলি? ত্রিধা একটু থতমত খেলো আহিয়ানের কথা শুনে। তারপর মাথা নিচু করে চুপচাপ বসে রইল। আহিয়ান নিজের মেজাজটা একটু কন্ট্রোলে রেখে আবার বলল, আমি একটা প্রশ্ন করেছি, ঠিকঠাক মতো উত্তর দে। ত্রিধা এবার মাথা নিচু করেই বলা শুরু করল, আসলে আহিয়ান ভাই, আমি জুই আর সোহানি ছুটির পর একসাথেই কলেজ থেকে বের হই। জুয়ের গাড়ি এসেছে তাই সে চলে যায়। আমার সাথে সোহানি অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু ড্রাইভার আঙ্কেল আসছে না দেখে সোহানি বলল একটু দূরে গেলেই অটো বা সিএনজি পেয়ে যাব, আর যেতে যেতে যদি বাড়ির গাড়ির সাথে দেখা হয় তাহলে তো ভালো। এত গরমে দুপুরের কড়া রোদে বিরক্ত বোধ হয়, আমি ওর কথায় সম্মতি দিয়ে এগিয়ে গেলাম সামনে,
কিছু দূর যেতেই দেখলাম কয়েকটা বখাটে ছেলে বসে আছে। আমরা চুপচাপ চলে যাচ্ছিলাম, কিন্তু ছেলেগুলো আমাদের পিছু নিল। আমরা দুইজন তাড়াতাড়ি হাঁটতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। ছেলেগুলো আমাদের ডিস্টার্ব করা শুরু করলো। কেউ হাতে, কেউ বা বেনিতে টানাটানি শুরু করলো। আমরা যখন ওদের ডিস্টার্বে নাজেহাল, ঠিক তখনই খেয়াল করলাম আপনি আসছেন। তারপর থেকে বাকিটা তো আপনার জানাই আছে। আহিয়ান চুপচাপ পুরো কথা শুনল। তারপর বলল, কখনো বাড়ির গাড়ি পৌঁছাতে দেরি হলে এভাবে রাস্তায় বেরোবি না। প্রয়োজনে 1 ঘন্টা অপেক্ষা করবে, তাও একা আসবি না। দ্বিধা চুপচাপ ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তারপর ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আহিয়ান আবারও বাইক নিয়ে ছুটল আরেক অজানা গন্তব্যে। ত্রিধা এবারও চিনে না কোথায় যাচ্ছে। বাইক এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে। ত্রিধা তো চরম আশ্চর্য, মনে মনে বলল, পুরো হিটলারের নাতি, এত বছর দেশে না থেকেও কত কিছু চেনে। আহিয়ান বাইকের সামনে ফোনের গুগলের দিকে তাকিয়ে বলল, হিটলার বড় ইচ্ছা থাকলে দাদুকে সরাসরি গিয়ে বল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছুই নেই। ত্রিধা নিজের মুখে দুহাত চেপে বলল, ইস, আমি কি জোরে বলে ফেললাম? ধুর ত্রিধা, তোকে দিয়ে কিছু হবে না। আয়ান হালকা করে বলল, নেমে দাঁড়া। ত্রিধা চুপচাপ নেমে দাঁড়ালো। আহিয়ান বাইকটা পার্ক করে এসে ত্রিধার হাত ধরে সামনে আগালো। ত্রিধা এবার একটু বিরক্ত হলো, মনে মনে বলল, এভাবে বাচ্চাদের মতো হাত ধরে নেওয়ার কি আছে? আমি কি হারিয়ে যাব নাকি? আহিয়ান মুচকি হাসল। ত্রিধা চারিদিকে তাকিয়ে দেখলো অনেক লোক। তার কেন জানি মনে হচ্ছে কিছু লোক তাদের দিকেই তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কাঁধে ব্যাগ ঝোলানো কলেজ ড্রেস পরা মেয়ে এই যুবকের সাথে কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে এসেছে। কথাটা মাথায় আসতেই ত্রিধা নিজের হাতটাকে আহিয়ানের মুঠো থেকে ছাড়িয়ে আগে আগে হাঁটা শুরু করলো। ত্রিধা সিঁড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই আহিয়ান তার লম্বা বেনিটাকে ধরে টান দিয়ে লিফটের দিকে গেল। এখনও তার বেনিটা আহিয়ানের হাতে। ত্রিধা বিরক্ত হয়ে বলল, ছাড়ুন তো, চুলে ব্যথা লাগছে। আহিয়ান ভদ্র ছেলের মতো ছেড়ে দিল। ইতিমধ্যেই তারা দ্বিতীয়তলার একটা দোকানে ঢুকেছে। ত্রিধা চারপাশে একবার চোখ বুলিয়ে দেখল, বোরখা আর বোরখা। আহিয়ান স্পষ্ট ভাষায় বলল, পছন্দ কর। ত্রিধা একটু চাপা সুরে বলল, কেন? না মানে, আমি তো বোরকা পরি না। আহিয়ান এবার চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এখন থেকে রোজ পড়বি। ত্রিধার চোখ দুটো গোল গোল করে বলল, আমি বোরকা পরবো প্রতিদিন? কিন্তু কলেজে তো কলেজ ড্রেস ছাড়া ঢুকতে দেয় না। আহিয়ান সামনে ঝুলে রাখা একটা বোরকা দেখতে দেখতে বলল, আমাকে কলেজ শেখাস না। আমি জানি কোনো শিক্ষার্থী যদি বোরকা পরে কলেজ যেতে চায়, তাহলে কলেজ ড্রেসে রং করা বোরকা পরে যেতে পারবে, এবং সেই বোরকায় কলেজ ব্যাচ থাকতে হবে। ঠিক বললাম তো ত্রিধা রানী? ত্রিধা মনে মনে বিরক্ত হলো। তারপর আহিয়ানের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। আহিয়ান আবারও দোকানের চারপাশে তাকাতে তাকাতে বলল, এবার বোরকা চয়েস কর। ত্রিধা আস্তে আস্তে বলল, না মানে, আহিয়ান ভাই, আমি তো জীবনেও বোরকা পরি নাই বা কিনিও নাই। আমার তো আইডিয়াও নাই এসব সম্পর্কে। আহিয়ান দোকানদারের দিকে তাকিয়ে বলল, আপনার দোকানে কয় রকম ডিজাইনের বোরকা পাওয়া যায়? দোকানদার ছেলেটি হেসে জবাব দিল, ভাইজান, প্রায় 40টা ডিজাইন অ্যাভেলেবেল। আহিয়ান ছেলেটির দিকে তাকিয়ে এবার বলল, 30টা ডিজাইনের 30টা কালো বোরখা 52 সাইজের প্যাকেট করুন, আর গর্জিয়াস বোরখা 5 ডিজাইনের 5টা 5 রঙের একই সাইজের প্যাকেট করুন। পাশ থেকে ত্রিধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একা একাই বিড়বিড় করে বলল, আমার যে 52 সাইজ লাগবে সেটা এই লোক কি করে জানে? তারপর আহিয়ানের উদ্দেশ্যে আবারও বলল, আহিয়ান ভাই। আহিয়ান, হুম। ত্রিধা হাত কচলাতে কচলাতে বলল, এতগুলো বোরকা দিয়ে আমি কি করব? এত লাগবে না, আমার তো 2টা হলেই চলবে। আহিয়ান এবার ঘুরে ত্রিধার চোখে চোখ রেখে বলল, বাবার টাকা দিয়ে কিনেছি তাই 35টা কিনে দিলাম। যখন নিজে ইনকাম করব, 365টা কিনে দেব। আহিয়ানের কথাগুলো সব যেন ত্রিধার মাথার উপর দিয়ে গেল। ত্রিধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আহিয়ান পেমেন্ট ক্লিয়ার করে ত্রিধার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে বাড়িতে চল। বলেই সামনে হাঁটল। ত্রিধার ঘোর কাটতেই দৌড়ে গেল আহিয়ানের পিছু পিছু। পিছন থেকে দোকানদার ছেলেটি মুচকি হেসে বলল, বড় লোকের বিরাট কারবার। বাইকটি খানবাড়ির গেট দিয়ে প্রবেশ করলো ভিতরে। আহিয়ান ত্রিধাকে নামিয়ে গাড়ি পার্কিং করতে যাবে, হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে আহিয়ান ত্রিধাকে পিছু ডাকল, ত্রিধা রানী। কিন্তু ত্রিধা তো মনে হয় আজ ঘোরের মধ্যে আছে। সবকিছু তার স্বপ্নের মতো মনে হচ্ছে। সে আহিয়ানের ডাক না শুনে সামনে হাঁটছে। হঠাৎ আহিয়ান জোরে ডাকল, ওই সাদামুলা। ত্রিধা হঠাৎ থমকে দাঁড়ালো। এতক্ষণের সব ভুলে রাগে দৃষ্টি নিয়ে পেছনে তাকালো। দেখলো আহিয়ান এখনো বাইকে বসে আছে। ত্রিধা হাতে ব্যাগ সহ ফিরে এলো আহিয়ানের কাছে।
তারপর রেগে রেগে বলল, কি হয়েছে? আহিয়ান ত্রিধার চুলের বেনিতে একটা জোরে টান দিয়ে বলল, রাস্তার ওই ছেলেগুলোর কথা বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। ত্রিধা রাগে কটমট করতে করতে বলল, ঠিক আছে। তারপর আহিয়ানের হাত থেকে বেনিটা টান দিয়ে ছুটিয়ে হনহন করে ভেতরে চলে গেল। আহিয়ান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে গেল বাইক পার করতে।